ক্যালকাটা ডায়ালগস থেকে পেশ করছি এখনকার প্রতিবেদন। আমি মনোজ দাস। আজ 18ই ফেব্রুয়ারি, আগামীকাল 19। আগামীকাল দেশ বিদেশের আওয়ামী লীগ নেতা কর্মীদের সম্বোধন করবেন শেখ হাসিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় ফেসবুক লাইভে এসে তিনি তার বক্তব্য বলবেন। এই নিয়ে সারা বিশ্বের আওয়ামী লীগ নেতা কর্মীরা শুধু নয়, বাংলাদেশের রাজনীতির সঙ্গে যাদের যোগ আছে কোনো না কোনোভাবে তারাও নজর রাখবেন, জানতে চাইবেন কি বলেন, কি বার্তা দেন শেখ হাসিনা। কিন্তু 19শে জানুয়ারির আগে গতকাল 17 জানুয়ারিতে তিনি আরও একটা নতুন অডিও বার্তা দিয়েছেন। আমাদের আজকের আলোচনা 17ই জানুয়ারিতে দেয়া শেখ হাসিনার সেই নতুন বার্তাটি নিয়ে। কি বলেছেন সেখানে? সাধারণ ধারণা 5 আগস্টের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে যারা জুলাই ষড়যন্ত্রকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছিল এবং তখন বাজার গরম করছিল, তারা এখন অনেকটাই চুপসে গেছে। তাদের কথা শোনাই যাচ্ছে না। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছিল সেই বালখিল্যরা এখন বুঝেছে সেটা সম্ভব নয়। এরই মধ্যে ট্রাম্পের শপথ গ্রহণের দিন ঘনিয়ে এসেছে। জাতিসংঘের প্রতিনিধিরা এসেছে বাংলাদেশে। তারা চাইছে ভোট হোক শীঘ্র, এমনকি পারলে এই বছরের মে জুনের মধ্যে ভোটটা হোক। নিশ্চিতভাবেই 2-1 মাস আগেও যে রাজনৈতিক বিরোধীদের মধ্যে ছিল আওয়ামী লীগ, সেটা আজ অনেকটাই কমে এসেছে। এই পরিস্থিতিতে নিদারুণভাবে ব্যাকফুটে যাওয়া, আক্রান্ত হওয়ার ভয়ে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মী নেতাদের সামনে প্রকাশ্য রাজনীতিতে ফেরার একটা সুযোগ এসেছে। আর সে কারণেই আওয়ামী লীগের কর্মীদের সামনে এই যে সুযোগটা, সেই সুযোগটাকে নিতেই আওয়ামী লীগের সর্বাধিনায়িকা প্রয়োজন মনে করেছেন কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার। ধরে নেওয়া যায় কর্মীদের উজ্জীবিত করার বিষয়টি প্রধান হবে তার ভাষণে। সেই সঙ্গে থাকবে আগামীতে পথ চলার যে রূপরেখা সেই বিষয়। তবে 19-এর বার্তার আগেই ওই যে বললাম, শেখ হাসিনার একটি নতুন অডিও বার্তা বাইরে এসেছে। আমাদের আজকের এই আলোচনায় আমরা সেই বার্তাটি নিয়ে আমরা আলোচনা করব। এই বার্তায় তিনি বলেছেন 5 আগস্টের সেই বিভীষিকাময় দিনে যে প্রাণে বাঁচতে পেরেছেন সেটা হচ্ছে আল্লাহর অসীম করুণা। তিনি যেটা বলেছেন শুনুন। আমি আর এখানে যে বেঁচে গেলাম, মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটিরপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত, জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। শুনলেন, তিনি আরো বলেছেন আমরা মাত্র 20-25 মিনিটের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। আমার মনে হয় 21শে আগস্টের হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছি আমরা, অথবা এর সাথে কোটালীপাড়ায় বোমা হামলা থেকে বেঁচে গেছি, আবার 5ই আগস্ট 2024-এও যে বেঁচে গেছি, এ সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর হাত। না হলে এবার আমি বেঁচে থাকতাম না। অডিও ক্লিপে বাংলায় তাকে আরো বলতে শোনা যাচ্ছে গত বছরের 5 আগস্ট কি ঘটেছিল, ঘটতে যাচ্ছিল, সেটা সব তিনি বলেছেন। এই সঙ্গে তিনি স্মরণ করেছেন ইতিপূর্বে তাকে হত্যার উদ্দেশ্যে করা পুরনো হামলাগুলোর কথা। তিনি 21শে আগস্ট 2004 সালের গ্রেনেড হামলার কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি আহত হন। তিনি আহত হন বটে,
কিন্তু তার দলের নেতা এবং কর্মীরা মিলে কমপক্ষে 25 জন মারা গিয়েছিলেন। তিনি আরেকটি উদাহরণ উল্লেখ করেছেন কোটালীপাড়া বোমা হামলার, যেখানে 2000 সালের জুলাই মাসে একটি কলেজে বোমা পাওয়া গিয়েছিল, যেখানে শেখ হাসিনার পরিদর্শন করার কথা ছিল, টাইম বোমা ছিল সেখানে। শেখ হাসিনা তার অডিও বার্তায় বলেছেন যে বিশ্ব দেখেছে কিভাবে তার বিরোধীরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, কিন্তু তিনি বেঁচে গেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, আমি বেঁচে আছি আল্লাহর করুণায় এবং তারই ইচ্ছায়, কারণ আল্লাহ নিশ্চয়ই তাকে দিয়ে আরো কিছু করতে চান। বলতে বলতে প্রাক্তন প্রধানমন্ত্রী এক সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলতে থাকেন, আমি কষ্ট পাচ্ছি, আমি আমার দেশ আমার বাড়ি ছাড়া হয়ে এখন কোন রকমে বেঁচে আছি, সব কিছু পুড়ে গেছে, আমার পুরো দেশটাকে ওরা শেষ করে দিয়েছে, পুরো দেশটাকে পুড়িয়ে দিয়েছে। এটা ছাড়া বিজয় দিবসের ঘটনায় শেখ হাসিনা ফ্যাসিস্ট ইউনূসকে সাম্প্রদায়িক শক্তিকে সাহায্য করার অভিযোগে ভয়ঙ্করভাবে অভিযুক্ত করেছেন। ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে এই অগণতান্ত্রিক গোষ্ঠীর জনগণের প্রতি কোনো দায়িত্ব নেই। ক্ষমতা দখল করে তারা সমস্ত জনকল্যাণমুখী যেসব কাজ তিনি চালু করেছিলেন, শেখ হাসিনা সেই সব কাজে বাধা দিচ্ছে। দেশের প্রায় 5 কোটি মানুষ সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় ছিল, তাদের বিভিন্ন ভাতা দেয়া হতো। তিনি অভিযোগ করেছেন যে সেই বেশিরভাগ ভাতা আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। টিসিবির আওতায় 43 লক্ষ পরিবারের পারিবারিক কার্ড বাতিল করা হয়েছে। দেশের মানুষ দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান দুর্দশায় ভুগছে। তারা দুবেলা কেন একটা বেলাও অনেকে পেট ভরে খেতে পারে না। ক্ষুধার্ত মানুষ ডাস্টবিন থেকে খাবার তুলছে। আর জনাব ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়নি, তাই এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তাদের মূল লক্ষ্য হলো, এই যে ইউনূস সরকারের মূল লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের সমর্থক শক্তির বিরুদ্ধে ক্ষোভ তৈরি করা এবং মুক্তিযুদ্ধকে দেশ থেকে তাকে মুক্তিযুদ্ধকে মুছে দেয়া, মুক্তিযুদ্ধের গর্বিত স্মৃতিকে মুছে দেয়া। বিপরীতে তারা গোপনে স্বাধীনতা বিরোধী চরমপন্থী সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন করছে। ফ্যাসিস্ট ইউনূস সহ এই সরকারের কর্মকর্তাদের মুক্তিযুদ্ধ এবং এর ইতিহাসের প্রতি বিন্দু মাত্র সংবেদনশীলতা নেই। এই সংবেদনশীলতার অভাব তাদের প্রতিটি পদক্ষেপেই প্রমাণিত হয়েছে এবং হচ্ছে। শেখ হাসিনা অভিযোগ করেন যে মিস্টার ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্বশীল গোষ্ঠী, এই যে সরকার, তারা পাকিস্তানের রীতিনীতি অনুসরণ করছে, প্রগতিশীল আদর্শ, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনা মুছে ফেলার চেষ্টা করছে। যদি তারা পারত তাহলে তারা একটি ভিন্ন আখ্যান উপস্থাপন করত এবং জাতীয় জীবনের প্রতিটি দিক থেকে মহান মুক্তিযুদ্ধের চিহ্ন তারা মুছে ফেলত। তারা বাঙালিদের সম্মিলিত সাফল্যের এই মহান গৌরবময় ঘটনাটিকে লজ্জায় পরিণত করছে। তিনি বলেন, তিনি বারবার ইউনূস সরকারকে গণহত্যা করার এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন। শেখ হাসিনার পুরো ভাষণটি জুড়ে আছে দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যে কষ্ট তিনি পাচ্ছেন প্রতি মুহূর্তে, সেই কষ্টের কথা। দেশের মানুষকে যে অবর্ণনীয় দুঃখ আর কষ্ট ভোগ করতে হয়েছে ও হচ্ছে তার কথা। 17 জানুয়ারির এই বার্তার পর আসছে 19 জানুয়ারি। আমাদের সাগ্রহ দৃষ্টি থাকবে সেদিকে।